হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের দ্বিতীয় এবং সর্বশেষ ভিডিও। আজকে আমরা মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিস এর সব কিছু একদম বিস্তারিতভাবে শিখব। প্রথমেই মাইটোসিসের গুরুত্ব। গতকালকে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। আজকে পড়ব এই মাইটোসিস আমাদের কোন কোন কাজে লাগে। আমি যদি হেডিং দেই তাহলে মাইটোসিসের একেবারে প্রথম কাজ হলো বা এর গুরুত্ব হলো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে পরিমাণগত ভারসাম্য বজায় রাখা। ঠিক আছে, এটা আমাদের বইতে ভালোভাবে লেখা আছে। দেখো এতটুকু দাগাবা, যেগুলো দাগাই দিয়ে এগুলো মুখস্থ করবা, জাস্ট সৃজনশীলে লেখা দেবা। ঠিক আছে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, আর মেন কাজ কি? মেন কাজ হলো দৈহিক বৃদ্ধি ঘটে। আমরা তো দেখছিলাম যে প্রত্যেকটা জীব, সে যেই হোক না কেন, সাপোজ একটা বহুকোষী জীবের কথা চিন্তা করো, মানে এমন একটা জীব যার দেহ অনেকগুলা কোষ নিয়ে গঠিত। হ্যাঁ, এখন যখন সে জন্ম নেবে, একদম প্রথম সবাই কিন্তু একটা কোষ থেকেই তাদের জীবন শুরু হয়। এই একটা কোষ থেকে পরবর্তীতে বিভাজন হতে 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 অনেক কোষ নিয়ে একটা দেহ গঠিত হয়, তাই না? যেমন আমাদের মানব দেহ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত। আমাদের বইতে একটা সংখ্যা লেখা আছে যে 30 ট্রিলিয়ন, তো এইটাও দাগাই ফেলাও। মানুষ প্রায় কি 30 ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত। এরা সবকিছু মানে এখন তো 30 ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত, কিন্তু যখন জীবন শুরু হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র একটা কোষই ছিল। হ্যাঁ, তো এই একটি কোষ থেকে সম্পূর্ণ একটা জীব যে গঠিত হয়েছে, এই ফুল ক্রেডিট গোস টু মাইটোসিস সেল ডিভিশন। যদি মাইটোসিস না থাকতো তাহলে কখনো এটা সম্ভব হইতো না। মাইটোসিসের মাধ্যমে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে করতে করতে কোষ বিভাজন হইতে হইতে দেহের বৃদ্ধি ঘটছে। তাহলে এটা কিন্তু আমরা 2 নাম্বার কাজ হিসেবে লিখতে পারি, তাই না? যে দেহের বৃদ্ধি ঘটে। আর একেবারে জীবনের শুরুতে প্রথম যে এক কোষই মানে একটা কোষ থাকে, সেই কোষটার নাম কি কেউ বলতে পারো? সেই একটা কোষের নাম হইলো, হ্যাঁ, জাইগোট। সেই জাইগোটটাই কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে এই যে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে করতে করতে মানে বড় হয় আস্তে আস্তে। ঠিক আছে, যাই হোক, এখানে বিভিন্ন পর্যায়ে আছে। তোমরা যখন আরেকটু বড় হবা তখন দেখবা যে মরুলা, ব্লাস্টুলা, হ্যাঁ, এইসব দেখবো ওই সময়। যাই হোক, এখন লাগবে না। আমাদের অনেকের মনে হইতে পারে যে কোষ বিভাজনে বুঝি অনেক সময় লাগে, যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে করতে করতে ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে বোঝো? একটু গুগলে সার্চ দিও যে 1 ট্রিলিয়ন সমান সমান কত। হ্যাঁ, মিলিয়ন বিলিয়নের হিসাব আমরা অনেকেই বুঝি, তবে ট্রিলিয়নের হিসাবটা জানি না। গুগলে সার্চ করো, পাইয়ে যাবা। আসলে সময় বেশি লাগে না। আমাদের বইয়ের ইনফরমেশন অনুসারে 40 থেকে 50 দিনের মধ্যেই এই এক কোষী জাইগোট থেকে একদম 30 ট্রিলিয়ন কোষ নাকি তৈরি হইতে পারে। এই হিসাবটা কিন্তু তুমি নিজেও করতে পারো। দেখো তো, একদম প্রথমে যখন কোনো বিভাজন হয় নাই তখন তোমার কয়টা কোষ? একটা। আবার যখন তোমার প্রথম বিভাজনটা হইলো তখন তোমার কোষ দুইটা। আবার তোমার দ্বিতীয় বিভাজন হইলো, এরপর তোমার কোষ চারটা। একটা সূত্র আমি কিন্তু এখানে মানে বসাতে পারি যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 বা 2 এর স্কোয়ার। তার মানে যতগুলো বিভাজন হবে সেই সংখ্যাটা এখানে বসাবো। সাপোজ 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, n এর জায়গায় কত বসাবো? যতবার বিভাজন হবে সেই সংখ্যাটা। ধরো 30 বার বিভাজন হইলো, 30 বার, 30 বার যদি বিভাজন হয় তাহলে আমার মোট কোষ কয়টা হবে? এই 2 টু দি পাওয়ার 30 একটু ক্যালকুলেটারে বসাও, দেখো আদৌ সংখ্যাটা শো করে নাকি করে না। সংখ্যাটা অনেক বড় হবে, এটা তো বোঝাই যাইতেছে। দেখো তো, 2 টু দি পাওয়ার 30 কে আমরা এইভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3, আবার উপরে 10। 2 টু দি পাওয়ার 3 মানে কি? 4 দুগুণে 8, মানে 8 টু দি পাওয়ার 10। এই সংখ্যা কিন্তু অনেক বড়, তাই না? 8 টু দি পাওয়ার 10 মানে কি জানো কেউ? যে দেখো, এটা ক্যালকুলেটারে বসেও মান আসবে। লক্ষ্য করো, তো সবগুলা কোষই কিন্তু বিভাজনক্ষম, মানে বিভাজিত হইতে পারে। এই হিসাবটা দেওয়া আছে যে 40 থেকে 50 দিনের মাথায় নাকি মানবদেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যেতে পারে, যদি তুমি, শর্ত আছে, যদি তুমি দরকারি পুষ্টি সরবরাহ কইরা থাকো তাইলে। যদি পুষ্টি সরবরাহ ঠিকভাবে না করো তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা তোমরা যখন একটু বড় হবা তখন টিস্যু কালচার নামে একটা জিনিস আছে, সেই টিস্যু কালচার যখন পড়বা তখন এই জিনিসটা দেখবা কৃত্রিমভাবে কিভাবে এক এক কোষ থেকে
অনেকগুলা কোষ নিয়ে একটা দেহ তৈরি হয় কৃত্রিমভাবে, প্রাকৃতিকভাবে না। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে আমরা কি দেখছিলাম, যে সমগুণ সম্পন্ন সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, তাই না? যেহেতু সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এই গতকালকে কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি যে ক্রোমোজোমের সংখ্যা একেবারে সমান থাকে। মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম থাকে, মনে করো মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম থাকে, আর মাতৃকোষ থেকে যেই অপত্য কোষগুলো সৃষ্টি হবে সেখানেও কয়টা কোষ থাকবে, সেখানে মানে সরি কয়টা ক্রোমোজোম থাকবে, সেখানেও কিন্তু এই 46টা ক্রোমোজোমই থাকবে, মানে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নতুন দুইটা কোষ সৃষ্টি হবে, বা দুইটা অপত্য কোষ আমরা বলবো। অপত্য মানে কি, বেবি বা ডটার। অপত্য কোষ মানে ডটার সেল, মনে পড়ে? আচ্ছা, যেহেতু সমগুণ সম্পন্ন, তার মানে আমি কি বলতে পারি যে মাতৃকোষের বৈশিষ্ট্য যেরকম হবে অপত্য কোষের বৈশিষ্ট্য একেবারে হুবহু সেম ধরনের হবে? কারণ আমি দেখলাম যে জিনের পরিমাণও কিন্তু সেম। দেখো, সমান সংখ্যক ক্রোমোজোম মানেই হইল জিনের পরিমাণও সমান। এই জিন আমরা কোথায় থাকে শিখছি না, যে ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে, সেই ডিএনএ এর ভিতরে আবার থাকে কি, জিন। তার মানে ক্রোমোজোম সংখ্যা সমান মানেই হইল তোমার জিনের সংখ্যাও কিন্তু সমান। ঠিক আছে? আচ্ছা দেখো, মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্য কোষে এই যা যা আমি বললাম এই কথাগুলো এখানে বলা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে যে মাইটোসিসের প্রক্রিয়ায় নাকি বংশবৃদ্ধিও ঘটে। এখন অনেকে আমার বিরুদ্ধে লাগতে পারে যে ভাই আপনি গত ক্লাসে বলছেন যে মাইটোসিস তো বংশবৃদ্ধি করে না, বংশবৃদ্ধি করে মিওসিস, বাট এখন বইতে আমি লেখা পাইতেছি যে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। শোনো, জনন হইল দুই প্রকার, একটা হইলো যৌন জনন আর একটা হইলো অযৌন জনন। যৌন জননে কি হয়, পুং জননকোষ আর স্ত্রী জননকোষ সরাসরি মিলিত হয়, কিন্তু অযৌন জননে কিন্তু এটা হয় না। অযৌন জননের একটা উদাহরণ হইতে পারে, আমরা অনেকে যারা বৃক্ষরোপণ করি, হ্যাঁ, শখের বসে মনে করো ছাদে আমরা বাগান টাগান বানাই, তো তারা জানি সাপোজ তুমি একটা গোলাপ ফুল বা যে কোনো একটা গাছের, সব গাছ না, ধরো কিছু কিছু গাছের তুমি মনে করো একটা ডাল কাটলা, ডালটা কাইটা তুমি ছাদে একটা টবের মধ্যে মাটি টাটি দিয়ে ওই ডালটা লাগাইলা, দেখবা যে ওই ডাল থেকে ওই গাছটা জন্ম হবে। ঠিক আছে? এটাকে বলা হয় কলম করা, গুটি কলম। এগুলো তোমরা মেবি কৃষি শিক্ষায় পড়ছো, তাই না? গুটি কলম বায়োলজিতেও হয়তো বা পড়ছো ছোটবেলায়। কলম করে, কলম করার মাধ্যমে গাছ লাগায় যে, এই কলম করাও কিন্তু এক ধরনের অযৌন জনন, এটা কিন্তু যৌন জনন না। অযৌন জনন তোমরা ভবিষ্যতে দেখবো অনেক রকমের আছে। তো তার মধ্যে একটা আছে যে অঙ্গজ জনন, মানে আমরা কোনো একটা অঙ্গ কাইটা সেটার এক জায়গায় লাগাবো, সেখান থেকে সম্পূর্ণ একটা মানে জীব তৈরি হবে। সাপোজ মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তাইলে সাপোজ আমার একটা আঙ্গুল কাটলাম, আঙ্গুল কাইটা আমি মাঠের মধ্যে লাগাইলাম, সে আঙ্গুল থেকে নতুন একটা আমের সৃষ্টি হবে, এটা তো কখনো আমার ক্ষেত্রে হবে না, তাই না? কিন্তু গাছের ক্ষেত্রে এই জিনিসটা হয়, এটাকে কিন্তু বলে অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন কিন্তু এক ধরনের অযৌন জনন, এগুলো কিন্তু যৌন জনন না। তো এই অঙ্গজ জনন যে হবে, এর জন্য কিন্তু আমার মিওসিসের কোনো দরকার নেই, এর জন্য আমার লাগবে মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে? এই জন্য আমাদের এই বইতে লেখা আছে যে মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয় এবং জনন কোষের আচ্ছা, এই লাইনটাতেও একটু অনেকে এলিগেশন দিতে পারে যে ভাই আপনি বলছিলেন যে জনন মাতৃকোষ, এই ধরো একটা জনন মাতৃকোষ, হ্যাঁ, এটা মনে করো পুং জনন মাতৃকোষ, আর এইটা হইলো স্ত্রী জনন মাতৃকোষ। মানে এইটা পুং জনন মাতৃকোষ মানে কি, এটা হলো শুক্রাশয় বা টেস্টিস, আর এটা হলো স্ত্রী জনন মাতৃকোষ, বা এটাকে আমরা বলতে পারি ওভারি, তাই না? টেস্টিস আর ওভারি, বা বাংলায় বলে এটা ডিম্বাশয়, এটা শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয় বা স্পার্ম, আর এই ডিম্বাশয় থেকে তৈরি হয় একটা ডিম্বাণু। দেখছিলাম গত ক্লাসে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়েই আমার নিষিক্ত জাইগোট তৈরি করে, তাই না? এখন এই যে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হইল, এই তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি, মিওসিস কোষ বিভাজন। শুক্রাশয়ে জনন এই যে জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হয়, ফলে জনন কোষের সৃষ্টি হয়। আবার এখানেও দেখো এই যে ডিম্বাশয়ে কোথায় হইতেছে, ডিম্বাশয়, আবার লক্ষ্য করো এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই ডিম্বাশয়ে কিন্তু আমার মিওসিস কোষ বিভাজন হইতেছে, ফলে ডিম্বাণু তৈরি হইতেছে। আবার এখানে শুক্রাশয়ে মিওসিস কোষ বিভাজন হইতেছে, ফলে শুক্রাণু তৈরি হইতেছে। বুঝছো এই পার্টটা? বলো, এখানে কিন্তু কোনো সমস্যা থাকলে তোমার সামনের পার্টটা বুঝতে অনেক বেশি কষ্ট হবে, এই জন্য আমি এই জিনিসটা খুব বারবার বলি, বারবার।
এইটাই হলো গিয়ে মিওসিস। তোমার যদি বুঝতে চাও এই জিনিসটা বুঝতে হবে, এটা না বুঝলে তোমার মানে তাহলে বেসিকটা কখনোই ক্লিয়ার হবে না, বুঝছো? তাইলে আমি বুঝলাম যে এই যে টেস্টিস থেকে স্পার্ম তৈরি হইলো, এটা কিন্তু মিওসিস কোষ বিভাজনের কারণে হইলো। কিন্তু ধরো এটা তো আমরা এটাকে আমরা কি বলি, স্পার্ম, বা সাধারণ নাম হইতে পারে জনন কোষ, তাই না? এটাও একটা জনন কোষ, এটাও জনন কোষ, এটা পুং জনন কোষ আর এটা স্ত্রী জনন কোষ। তাহলে এই জনন কোষের যে সংখ্যা বৃদ্ধি হয় একটা শুক্রাণু থেকে দুইটা, এভাবে করতে করতে কি যে শুক্রাণুর সংখ্যা বাড়তেছে না, আবার এখানে ওই যে ওভাম বা ডিম্বাণুর সংখ্যাও বাড়তেছে। এই যে ডিম্বাণু বা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি মানে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এইটা কিন্তু মিওসিসের মাধ্যমে হবে না, এইটা কিন্তু মাইটোসিসের মাধ্যমেই হবে। বুঝতে পারছো? মিওসিস তাহলে কোথায় হবে আর মাইটোসিস কোথায় হবে? জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ সৃষ্টি হয় সেই সময় আমার জনন মাতৃকোষে মিওসিস হবে। কিন্তু এই একটা জনন কোষ থেকে যখন মাল্টিপল জনন কোষ সৃষ্টি হবে মানে সংখ্যা বৃদ্ধি হবে জনন কোষের, ওই সময় কিন্তু আমার মিওসিস হবে না, ওই সময় কিন্তু মাইটোসিস কোষ বিভাজনই হবে। এটা একটু কষ্ট করে আমাদের মনে রাখা লাগবে, বুঝছো? তাহলে এবার দেখো তো এখানে বলা যে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বুঝছো কেন এখানে বলছে যে জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। আবার যেহেতু এটা দেহে মানে কি বলে দৈহিক বৃদ্ধি ঘটায়, এছাড়াও তোমার কোন একটা স্থানে সাপোজ কাটতে গেল ক্ষতস্থান, এই ক্ষতস্থান আবার ভরাট করবে এই মাইটোসিস কোষ বিভাজনই। ক্ষতস্থানে নতুন নতুন কোষের সৃষ্টি করার মাধ্যমে সেই ক্ষতস্থানটা ভরাট করবে বা পূর্ণ করবে। এটা কার ক্রেডিট? মাইটোসিসের। বুঝতে পারছো? বলো কোনো সমস্যা আছে কিনা এতটুকু বুঝতে? আর একটা লাস্ট, যে জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে, এই কথাটা কেন বলছে? কারণ মাইটোসিস কোষ বিভাজনটাই এমন ছিল যে মাতৃকোষ থেকে একেবারে সমগুণ সম্পন্ন, ঠিক আছে, সমান আকার আকৃতি বিশিষ্ট সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা অপত্য কোষের সৃষ্টি হইতো। মানে মাতৃকোষ যেরকম, এই অপত্য কোষগুলো কিন্তু হুবহু এর অনুলিপি, একদম কার্বন মানে কি বলে ফটোকপি আর কি, ঠিক আছে, কার্বন কপি। এই জন্যই বলছে যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে, মানে একদম ক্যারেক্টারিস্টিক গুলো সেম থাকে, কোনো চেঞ্জই হয় না, ঠিক আছে, কোনো প্রকারের বৈচিত্র্যের সৃষ্টি হয় না। এই লাইনটা মাথায় রাখো, লাগলে বইয়ে লিখে রাখো যে মাইটোসিস কোষ বিভাজনে কোনো ধরনের জেনেটিক বৈচিত্র্যের সৃষ্টি হয় না। তবে একটু পরে আমরা মিওসিস কোষ বিভাজন যখন পড়ব সেখানে আবার দেখব যে জেনেটিক বৈচিত্র্যের সৃষ্টি হয়। বুঝতে পারছো? মানে জিনের পরিবর্তন হয়, সেম টু সেম থাকে না। আচ্ছা, এই যত কিছু আমি দেখাইলাম এগুলো সব কি ছিল বলো তো? এগুলো ছিল মনে করো সব ভালো ভালো দিক। আচ্ছা একটু ওয়েট করো তো, এতক্ষণ পর্যন্ত যা যা দেখাইছে এগুলো ছিল সব ভালো ভালো দিক, তবে কিছু নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক মানেই হইলো তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, সেটা হলো ক্যান্সার, ঠিক আছে, টিউমার আর ক্যান্সার। এই মাইটোসিস এর কাজ কি? মূলত ক্ষতস্থান পূরণ করা, দৈহিক বৃদ্ধি সাধন করা। কিন্তু যদি এই মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে হইতে থাকে, ধরো একটা রেট আছে সবকিছুর, তাই না, একটা এই লিমিটেশনের বাইরে গেলে কিন্তু এটা ভালো করতে পারবে না, এটা খারাপ করবে উল্টা। তাহলে মাইটোসিস কোষ বিভাজনেরও একটা রেট আছে, এটা তুমি ভবিষ্যতে শিখবে ক্লাস 11-12 যে একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সের মানে একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের যদি বাইরে চলে যায়, একটু বেশি হয়ে যায়, মাইটোসিস কোষ বিভাজন যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন আমার টিউমারের সৃষ্টি হয়। টিউমার আবার আছে 3 প্রকার, এটা তোমার জানা লাগবে না। এই টিউমারের একটা স্টেজ আছে, সেই স্টেজটা যদি হয় সেটাকে আমরা বলি ক্যান্সার। হ্যাঁ, তাহলে টিউমার যদি প্রশ্ন আসে যে টিউমার কি, টিউমার হলো অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফসলই হলো টিউমার। হ্যাঁ, আর এই টিউমার থেকে সকল টিউমার, খেয়াল করো, সকল ক্যান্সার, দাঁড়াও আমি নিজে একটু লাইনটা একটু, যে সকল টিউমার একটু মানে বেশি ক্ষতিকর সেগুলোকে আমরা বলি ধরো ক্যান্সার। তার মানে সকল টিউমার কিন্তু ক্যান্সার না, কিন্তু সকল ক্যান্সারই টিউমার। ক্যান্সার হইতে হলে প্রথমে আগে আমার টিউমার হইতে হবে, ঠিক আছে। যাক, লক্ষ্য করো টিউমার ক্যান্সার এই শব্দগুলোর সাথে আসা যাক, আমি যা যা বললাম এখানে সেগুলাই আছে, যে টিউমার সৃষ্টি হয়, প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। হ্যাঁ, কি কেন হয়? এই যে অস্বাভাবিক কোষ বিভাজন, অস্বাভাবিক মাইটোসিস কোষ বিভাজনের কারণে এরকম হয়। আর এছাড়া এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এতটুকু একটু মুখস্থর মতো। দেখো আমাদের যে কোষ বিভাজনটা হয়, মানে এই যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এটা হওয়ায় যে নিয়ন্ত্রণ করে কি কোষ বিভাজনটা?
কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী কিছু সংখ্যক প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সাপোজ একটা ভাইরাসের নাম হলো পেপিলোমা ভাইরাস, তোমরা ভবিষ্যতে আরো অনেক ভাইরাসের নাম শুনবা, এটা হলো গিয়ে হিউম্যান পেপিলোমা ভাইরাস। এই পেপিলোমা ভাইরাসটা জরায়ু ক্যান্সারের জন্য দায়ী। এখন প্রশ্ন আসলো যে রহিম রহিম নামক একটি ছেলেকে পেপিলোমা ক্যান্সার আক্রান্ত করলো, তাহলে রহিমের নিচের কোন রোগটি হবে বলো তো? অপশন দিলাম, 4টা অপশন, এখন বলো রহিমের কোন রোগ হবে, বলো। উত্তর অনেকে দিয়ে দেবে যে রহিমের জরায়ু ক্যান্সার হবে। শোনো ভাই, রহিম তো ছেলে, রহিমের তো জরায়ু নাই যে রহিমের জরায়ু ক্যান্সার হবে, তাই না? আচ্ছা যাক, দেখো হিউম্যান পেপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের দুটি জিন, আচ্ছা এগুলো একটু মুখস্থ করবা। E6 E7 নামের দুটি জিন, এই জিনগুলো থেকে আমি জানি কিছু প্রোটিন সৃষ্টি হবে। এই প্রোটিনগুলো আবার কি করবে? ওই যে বলছিলাম কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এমন কিছু প্রোটিন আছে, তো সেই কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিনগুলোকে মনে করো সরাইয়ে ফেলায়, স্থানচ্যুত করে, মানে কি সরাইয়ে ফেলায়, অপসারণ করে। ফলে কি হইতেছে? ফলে কিন্তু আমার কোষ বিভাজনটার নিয়ন্ত্রিত থাকবে না, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে। আর অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানেই হইলো সেখানে টিউমার হবে। আর যদি পেপিলোমা ভাইরাসের কারণে হয় তাহলে আমার টিউমারটা কোথায় হবে? জরায়ুর ঠিক মুখে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এই ছিল আসলে আমার এইখান থেকে যতটুকু লাগবে। এছাড়াও অন্যান্য জায়গাও কিন্তু ক্যান্সার হইতে পারে। তোমরা জানো যে পুরুষদের সব থেকে কমন ক্যান্সার হলো ফুসফুস ক্যান্সার, বিড়ি টানে তো ক্যান্সার হবে না তো কি হবে? লাং ক্যান্সার, ঠিক আছে। আর নারীদের জরায়ু ক্যান্সারও বেশি হয়, আবার স্তন ক্যান্সারও বা ব্রেস্ট ক্যান্সারও অনেক বেশি হয়। এছাড়া কমন এই যে লিভার ক্যান্সার, ব্রেন ক্যান্সার, স্কিন ক্যান্সার, কোলন ক্যান্সার। কোলন মানে বোঝো তো? কোলন কি বলো তো? কোলন হলো কি আমাদের ওই যে বৃহদান্ত্রের 3টা পার্ট, সিকাম, কোলন আর মলাশয়। তার মানে বৃহদান্ত্রের সেকেন্ড পার্টটা হলো কোলন, সেই কোলনে ক্যান্সার হইতে পারে। হুম, লিভারে তো অনেক রোগ হয়, যেমন লিভার সিরোসিস টিরোসিস, এগুলোর তো নাম শুনছো। আর ব্রেন ক্যান্সার হইলে তো ভাই আর রক্ষা নাই, শেষ একেবারে। ঠিক আছে, আচ্ছা যাক। এছাড়া পুরুষদেরও কিন্তু স্তন ক্যান্সার হয়, ঠিক আছে। স্তন ক্যান্সার কিন্তু শুধুমাত্র নারীদের হয় এমন না, পুরুষদেরও হয়। তাহলে আমাদের মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের ভালো দিক, মাইটোসিসের খারাপ দিক, এগুলা মোটামুটি শেষ। এখন আমরা শিখব মিওসিস কোষ বিভাজন। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে মানুষদের দেহে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয় আর মিওসিস কোষ বিভাজন হয়। এই মিওসিস কোষ বিভাজনটা কখন হয় বলো তো? এটা কি সব সময় হয়? সব সময় কিন্তু হয় না। ধরো যখন শুক্রাণু তৈরি হয় সেই সময় কিন্তু মিওসিস হয়, আবার যখন ডিম্বাণু তৈরি হয় সেই সময়ও মিওসিস হয়। এছাড়া কখনোই মানুষের দেহে মিওসিস কোষ বিভাজন হবে না, ঠিক আছে। একটু আগেও দেখাইলাম যে ওই যে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হইতো, আবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হইতো, এইটা হলো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হবে। আচ্ছা, তাহলে একটু সবাই এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি যদি বলি যে জনন কোষে মিওসিস কোষ বিভাজন হয়, আমার কথাটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে? আমার এই কথাটা কিন্তু সত্য হবে না। জনন কোষে কিন্তু মিওসিস কোষ বিভাজন হয় না, জনন কোষে হয় না, জনন মাতৃকোষে হয়, ঠিক আছে। শুক্রাণুতে কিন্তু কি বলে, শুক্রাণুতে মিওসিস হয় না, শুক্রাশয়ে হয়। আবার ডিম্বাণুতে কিন্তু মিওসিস কোষ বিভাজন হয় না, ডিম্বাশয়ে হয়। ডিম্বাশয়ে মিওসিস কোষ বিভাজন হওয়ার মাধ্যমেই ডিম্বাণু তৈরি হয়। আবার শুক্রাশয়ে এই মিওসিস কোষ বিভাজন হওয়ার মাধ্যমেই শুক্রাণু তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে ডিম্বাণু আর শুক্রাণুতে কিন্তু মিওসিস কোষ বিভাজন হয় না। তাহলে হয় কোন কোষ বিভাজন? একটু আগে দেখে আসলাম না যে মাইটোসিসের গুরুত্বের মধ্যে একটা ছিল জনন কোষের সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, ডিম্বাণু আর শুক্রাণুতে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয়। আচ্ছা, পার্থক্যটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এই মিওসিস আসলে কি সেটা আমার বুঝতে হবে। যে মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা তোমরা গাইড থেকে মুখস্থ করেও বইয়ে ভালোভাবে দেওয়া নেই। যে নিউক্লিয়াস পরপর কিন্তু 2বার বিভাজিত হয়। তাহলে প্রথমবার নিউক্লিয়াসের কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। এই যে যেহেতু প্রথম বিভাজনে বা মিওসিস 1, এই প্রথম যে বিভাজনটা হয় এটাকে বলা হয় মিওসিস 1, আর দ্বিতীয়বার যে বিভাজন হয় সেটাকে বলা হয় মিওসিস 2, ঠিক আছে। মিওসিস কোষ বিভাজনের 2টা পোর্শন আছে। ধরো এই যে প্রথম এটা হলো কি আমাদের জনন মাতৃকোষ, যদি এটা একটা পুরুষ হয় তাহলে এটা হবে পুং জনন মাতৃকোষ, আর যদি একটা স্ত্রী হয় বা নারী হয়
তাহলে আমরা এটাকে বলবো স্ত্রী জনন মাতৃকোষ বা ডিম্বাশয়, আর পুরুষদের হইলে শুক্রাশয়। ঠিক আছে, এইখান থেকে আমাদের এই যে প্রথম স্টেপ, এই যে দেখলা এই যে একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হইল। এখানে একটু লক্ষ্য করো তো, এই চিত্রে আমার ক্রোমোজোম আছে 4টা, কিন্তু এই মাতৃকোষ থেকে যখন দুইটা অপত্য কোষ সৃষ্টি হইল, এখানে প্রত্যেকটাতে একটু লক্ষ্য করো তো, এখানে তোমার ক্রোমোজোম কয়টা? এখানে কিন্তু 2টা, এখানেও কিন্তু 2টা। তার মানে তোমার আগে ছিল 4টা, কিন্তু এখন আছে 2টা। তার মানে তোমার ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে বলো তো, বলো? ক্রোমোজোম সংখ্যা কিন্তু তোমার অর্ধেক হয়ে গেছে। তো এটাই, এজন্যই আমাদের এই মেয়োসিস কোষ বিভাজনকে কি বলে? হ্রাসমূলক কোষ বিভাজন বলে। এইটা ছিল ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপে কি হয়, এই প্রত্যেকটা আমাদের যে কোষ পাইলাম, ঠিক আছে, এগুলো থেকে আবার এই যে দুইটা দুইটা সৃষ্টি হয়েছে। এই দ্বিতীয় স্টেপটা কিন্তু একেবারে মাইটোসিসের মতো, আমরা গতকালকে মাইটোসিস সম্পর্কে পড়ছি, এখানে কিন্তু ঠিক মাইটোসিসটা হয়। দেখো এই যে মনে করো আমাদের এই একটা কোষ, হ্যাঁ, এই যে আমি এই কোষটা এখানে ড্র করতেছি, কোনটা? এইটা মনে করো, এই যে এই জিনিসটাই এইটা। তো এর ভিতরে আমার মনে করো এই যে একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, মানে মোট কয়টা? 2টা ক্রোমোজোম। তাহলে মাইটোসিস কোষ বিভাজন আমি দেখছিলাম না, প্রোফেজে কি হয়, মেটাফেজে কি হয়, মেটাফেজে কি হয়, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো হওয়ার পরে কি হবে বলো তো? এই একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হবে। এই প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু ঠিক কোন ধাপে বলো তো? অ্যানাফেজ, সরি অ্যানাফেজ তো না, মেটাফেজ। মেটাফেজ ধাপের একেবারে শেষের দিকে মনে পড়ে যে সেন্ট্রোমিয়ারটা 2টা ভাগে ভাগ হয়ে গেছিল। সেন্ট্রোমিয়ার ভাগ হইয়া কি, ওই যে 2 মেরুতে আমার ক্রোমোজোমগুলা চলে যেতেছিল, অপত্য ক্রোমোজোমগুলা। মনে করো এই যে এই মেরু, একটা মেরু, আবার এই হলো অপর মেরু। তারপরে এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো সব ফেরত আসছিল, সাইটোকাইনেসিস হয়েছিল। এরপরেই কিন্তু আমার একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়েছিল। এই ছিল আমাদের মাইটোসিস, তাই না? এখানেও কিন্তু এই সেম জিনিসটাই হয়, যে এইখান থেকে যে এইটা তৈরি হয়েছে এটা কিন্তু মাইটোসিস, আবার এইখান থেকে যে এইটা তৈরি হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইটোসিস। যদিও আমরা এখানে বলবো মিওসিস 2, মানে এইটা হলো গিয়ে মিওসিস 1, আর এইটা হলো গিয়ে মিওসিস 2। মিওসিস 2 আসলে মাইটোসিস, ঠিক আছে, আর মিওসিস 1 হইলো অ্যাকচুয়াল মিওসিস। বুঝছো? এই জন্য আমার প্রথম যে বিভাজন এটাকে কিন্তু হ্রাসমূলক বিভাজন বলি, কিন্তু দ্বিতীয় যে বিভাজন এটাকে আমরা কি বলি? সম বিভাজন। তোমাদের কি মনে আছে মাইটোসিস কোষ বিভাজনের একটা নাম কিন্তু ছিল সমীকরণিক কোষ বিভাজন? তো এটাও কিন্তু এই যে সম বিভাজন মানে সমীকরণিক কোষ বিভাজন। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো এই বিভাজনে মাতৃকোষের যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, প্রথমবারে তার প্রত্যেকটি আবার 2টি কোষে বিভাজিত, যা যেখানে আমি দেখাইলাম তোমার। অবশ্য ক্রোমোজোমের সংখ্যা পরিমাণ সমান থাকে। এই যে দ্বিতীয় যে বিভাজন, এখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা লক্ষ্য করো, এদিকেও একটা ক্রোমোজোম একটা ক্রোমোজোম, মানে কি 2টা ক্রোমোজোম না? আবার এটার দিকে তাকাও, এই একটা ক্রোমোজোম, এই আর একটা ক্রোমোজোম, এই যে প্রত্যেকটা ক্রোমোজোম বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়েছে না? এখানেও 2টা ক্রোমোজোম, এখানেও 2টা ক্রোমোজোম, আবার এখানেও কিন্তু 2টাই ক্রোমোজোম। মানে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু এখানে অর্ধেক হয় না, এখানে কিন্তু সমান আছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাকচুয়ালি এ টাইপ অফ মাইটোসিস। ওকে, তাহলে মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে, দেখো একটা মাতৃকোষ ছিল, আর আমার কোষ এখন কয়টা? 4টা, তাই না? 4টি অপত্য কোষ পাওয়া যায়, যেগুলোর প্রতিটি দেখো মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। মাতৃকোষে কিন্তু আমার 4টা ক্রোমোজোম ছিল, বাট এখানে প্রত্যেকটা কোষে দেখো 2টা 2টা করেই কিন্তু আমার ক্রোমোজোম আছে। তাহলে যেহেতু ক্রোমোজোম অর্ধেক হয়েছে, আর আমরা জানি ক্রোমোজোমের ভিতরেই কিন্তু ডিএনএ থাকে, যেহেতু ক্রোমোজোম অর্ধেক হয়েছে তার মানে কিন্তু আমার ডিএনএও অর্ধেক হয়েছে। ঠিক আছে, তাই এই সব মিলে আমরা মিওসিসের নাম কি দিছি বলতো? হ্রাসমূলক বিভাজন। কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে না, অর্ধেক হয়ে যায়। এরপরে আরো কিছু কথাবার্তা আছে, আমি যা যা বুঝেছি এখানে এই জায়গাটায় সেগুলো বলা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। তারপর আমি একটু দেখাই দিতেছি। তাহলে প্রশ্ন হইতে পারে যে ভাই মাইটোসিসে তো সবই সম্ভব, তাই না? মিওসিসের আমার দরকারটা কেন পড়লো? এই যে অর্ধেক করতেছে, ক্রোমোজোমের সংখ্যা যে অর্ধেক করতেছে, সেটা আমার দরকারটা কি? তাইলে দেখো দরকারটা কি তুমি বুঝবা না। সাপোজ তোমার বাবা বা যে কোনো মানুষের কথাই চিন্তা করো না কেন, প্রত্যেকটা মানুষের কয়টা মানে কোষে কয়টা ক্রোমোজোম থাকে? প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম থাকে। এই মনে করো তোমার বাবার কোষ, আর এই মনে করো তোমার মায়ের কোষ, প্রত্যেকটাতেই কিন্তু 46টা করে ক্রোমোজোম
থাকবে। তো যখন তোমার বাবার দেহে শুক্রাণু তৈরি হলো বা মায়ের দেহে ডিম্বাণু তৈরি হলো, তখন অ্যাকচুয়ালি হয় কি, তখন যেহেতু এখানে মিওসিস কোষ বিভাজন হয়, এই জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হয় দেখা 46-এর অর্ধেক মানে 23 হয়ে যায়। আবার মায়ের দেহেও এই যে ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু তৈরি হয় তখন কিন্তু অর্ধেক হয়ে যায়, মানে 23 হয়। 23 আর 23 পরবর্তীতে এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় তখন কিন্তু আবার 23+23 46 থাকে। তার মানে দেখো, বাবার দেহ, মায়ের দেহ, সন্তানের দেহ, প্রত্যেকের দেহের কোষগুলোতেই কিন্তু 46টা কইরা ক্রোমোজোম আছে। তার মানে কি, এটা ক্রোমোজোম বা জেনেটিক সমতাটা বজায় রাখতেছে এখানে। কিন্তু যদি এই মিওসিস কোষ বিভাজনটা এখানে না হইতো, একটু জাস্ট চিন্তা করো, মিওসিস কোষ বিভাজন হয় নাই, যদি মিওসিস না হয় তাহলে কি অর্ধেক হইতে পারবে ক্রোমোজোমের সংখ্যা? অর্ধেক হইতে পারবে না। তাহলে কি হবে, বাবার দেহ থেকেও আসবে 46 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট একটা জনন কোষ, আবার মায়ের দেহ থেকেও আসবে কি, এই যে দেখো, মায়ের দেহে যে আমার কি আছে, স্ত্রী জনন মাতৃকোষ, সেইখান থেকে কিন্তু 46 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট একটা জনন কোষ বা ডিম্বাণু আসবে। এটা একটা শুক্রাণু, এর একটা ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হবে তখন আমার কোষে কয়টা ক্রোমোজোম থাকবে? 92টা ক্রোমোজোম থাকবে। তার মানে কি, বাবার দেহে 46টা, মায়ের দেহে 46টা, কিন্তু বাচ্চার দেহে 92টা ক্রোমোজোম। তার মানে কি, কন্টিনিউয়াসলি আমার ক্রোমোজোমের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে, প্রজন্মের পর প্রজন্মে ক্রোমোজোমের সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে কি আমার ক্রোমোজোমের ভারসাম্য বা সমতা বজায় থাকবে? আমার কিন্তু ক্রোমোজোমের ভারসাম্য বজায় থাকবে না। তো যদি ভারসাম্য বজায় না থাকে তাহলে কিন্তু আমাদের যে অস্তিত্ব সেটা বিলুপ্ত হয়ে যাবে, বুঝছো? এই কারণে, মেইনলি এই কারণেই আমাদের এই মিওসিস কোষ বিভাজনের প্রয়োজনীয়তা পড়ছে। কিন্তু সাপোজ একটা উদ্ভিদ আমরা পাইলাম, ও আচ্ছা ভালো কথা, আরেকটা কথা আমি বলে দিই, এক সেট ক্রোমোজোমকে একসাথে বলা হয় জিনোম। হ্যাঁ, আমাদের দেহের প্রত্যেকটা কোষে যে 46টা ক্রোমোজোম থাকে, আমি কিন্তু দেখলাম সেই 46টা ক্রোমোজোমের 23টা আসে বাবা থেকে আর 23টা আসে মা থেকে। ধরো একটা বৈশিষ্ট্য যে চোখের যে আমাদের আইরিশ থাকে, হ্যাঁ, এই আইরিশের কালারটা কি হবে, ধরো এই একটা বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য মনে করো এই দুইটা জিন মিললে নিয়ন্ত্রণ করে, এই একটা জিন এই একটা জিন, তাহলে একটা জিন আসবে বাবা থেকে আর একটা জিন আসবে মা থেকে। আমাদের প্রত্যেকটা কোষে 23 ধরনের আলাদা আলাদা জিন আছে, 23 ধরনের, একটা আসবে বাবা থেকে একটা আসবে মা থেকে, এভাবে করতে করতে মোট 46টা আমার ক্রোমোজোম থাকে। বুঝতে পারছো? তাহলে বাবা থেকে মনে করো যেই 23টা ক্রোমোজোম আসলো, দেখো লক্ষ্য করো, আমি একটু এখানে দেখাই ভালোভাবে জিনিসটা। এ মনে করো এটা, আবার এটা আসলো মনে করো, দেখো এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে প্রত্যেকটা ক্রোমোজোমে দেখো, এই একটা ক্রোমোজোমের জোড়া, এই আর একটা ক্রোমোজোমের জোড়া, এর ভিতরে একটা সে বাবা থেকে একটা সে মা থেকে, একটা সে বাবা থেকে একটা সে মা থেকে। ধরো এই দুইটা ক্রোমোজোম মিললা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আবার এই দুইটা ক্রোমোজোম মিললা আরেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আবার এই যে এই ক্রোমোজোম জোড়া আরেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? তার মানে তোমার বৈশিষ্ট্যে পিছনে কিন্তু বাবারও হাত আছে আবার মায়েরও হাত আছে। এখন এই বাবার যত ক্রোমোজোম, মানে আমার প্রত্যেকটা কোষের যে 23টা ক্রোমোজোম বাবা থেকে আসছে, সেই 23টা ক্রোমোজোমকে আমরা বলি একটা জিনোম। ঠিক আছে, এই একটা জিনোম। আবার মায়ের দেহ থেকে প্রত্যেকটা কোষের যে এই যে 23টা ক্রোমোজোম আসছে সেগুলোকে যদি আমি একত্র করি, সেগুলোকে আমরা কি বলবো? আরেকটা জিনোম বলবো। তার মানে আমাদের কিন্তু মোট দুইটা জিনোম আছে, তাই না? জিনোম মানে কি? ক্রোমোজোমের সমষ্টি। এক সেট ক্রোমোজোমকেই জিনোম বলে। মানুষের ক্ষেত্রে আমাদের এক সেট ক্রোমোজোম মানে 23টা ক্রোমোজোম, কারণ এই 23টা ক্রোমোজোমের মাধ্যমেই কমপ্লিট বৈশিষ্ট্য প্রকাশ করতে পারি আমরা। বুঝতে পারছো? আচ্ছা আসো তাহলে এখন আমরা বই দেখি কি বলা আছে। মাইটোসিস কোষ বিভাজনে যে অপত্য কোষগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে হুবহু মায়ের মতো ছিল, তাই না? সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তারপরে জেনেটিক উপাদানও কিন্তু সেম ছিল। বৃদ্ধি, আচ্ছা মাইটোসিস কোষ বিভাজনের মানে কেন গুরুত্ব সেগুলো আমি তো একটু আগে আলোচনাই করছি, তাই না? যে বৃদ্ধিতে লাগে, তারপরে যে অঙ্গজ জনন যেটা এক ধরনের অযৌন জনন, সেখানেও কিন্তু আমাদের মাইটোসিস লাগে। কিন্তু যৌন জননে এই পুং ও স্ত্রী জনন কোষের ডিরেক্ট মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থাকে, মানে যদি 46টাই থাকতো তাহলে 46 আর 46 মিললে কিন্তু 92 হয়ে যাইতো। ঠিক
ঠিক আছে, তাহলে কি জাইগোটের যে কোষ সেখানে ক্রোমোজোমের সংখ্যা দেহকোষের দ্বিগুণ হয়ে যাবে। মনে করো এই যে এখানে একটা কথা বলা যে একটি জীবের দেহকোষ জননকোষে, এগুলো তুমি একটু রিডিং করবা, তাহলে বুঝতে পারবে এখানে বোঝানোর তেমন কিছু নাই। যদি প্রতিটি জীবের জীবন চক্র এভাবে চলতে থাকে তাহলে কি হবে, আমার কিন্তু ক্রোমোজোম সংখ্যা বারবার দ্বিগুণ হইতেই থাকবে প্রজন্মের পর প্রজন্ম। ক্রোমোজোম কি করে, ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে, জিন থাকে। এই জিন কি, জিন হইলো কি আমাদের যত বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে বহন করে। কাজেই তোমার যেহেতু ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে যাইতেছে, তোমার কিন্তু জিনের অ্যামাউন্টও দ্বিগুণ হয়ে যাইতেছে। বুঝছো, তোমার কিন্তু বংশধরের মধ্যে একেবারে অনেক পরিবর্তন আসবে। এই পরিবর্তনটা ভালোভাবে তুমি বুঝতে পারবা। দেখো এখানে একটা ছবি আছে ব্যাঙের। হ্যাঁ, এই ব্যাঙটাকে আমরা বলতে পারি, মানে এই প্রজাতির নাম হইলো জেনোপাস ট্রপিকালিস, ছোটটা, ঠিক আছে, ছোটটা। আর বড়টার নাম হইলো জেনোপাস লেভিস, ঠিক আছে। এই জেনোপাস ট্রপিকালিসেরই মনে করো তোমার ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে, মানে মিওসিস কোষ বিভাজনটা হয় নাই। ফলে কি হয়েছে দেখো, এই হলো গিয়া বাবা আর এই হলো গিয়া তার সন্তান, কত বড়, সম্পূর্ণ নতুন একটা প্রজাতির সৃষ্টি হয়ে গেছে। বুঝতে পারতেছো? তাহলে ওই যে আমি বলছিলাম যে মিওসিস কোষ বিভাজনে কিন্তু একটা কোষ পরপর দুইবার বিভাজিত হয়। প্রথম বিভাজন হলো গিয়ে মিওসিস 1, আর দ্বিতীয় বিভাজনটা হলো কি মিওসিস 2 বা দ্বিতীয় মায়োটিক বিভাজন। ইংলিশে বলতে পারি কি যে ফার্স্ট মিওটিক ডিভিশন, সেকেন্ড মিওটিক ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যা যা বলছি সেই কথাগুলোই আছে যে জনন কোষ সৃষ্টির সময় আমাদের কিন্তু মিওসিস কোষ বিভাজন হয়। এছাড়াও নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবন চক্রের কোনো এক সময়, এই জিনিসটা তোমরা অনেকে বুঝবা না। আচ্ছা আচ্ছা, একটা আমি কথা বলতেছিলাম, পুরোপুরি কমপ্লিট করা হয় নাই। ওই যে বললাম একটা জিন, সরি একটা জিনোম, জিনোম মানে কি ওই 23টা ক্রোমোজোম ইকুয়ালস টু একটা জিনোম। ইন কেস অফ হিউম্যান, মানুষের ক্ষেত্রে 23টা ক্রোমোজোম মিললা একটা জিনোম, কিন্তু অন্যান্য প্রজাতির ক্ষেত্রে কিন্তু হবে না তা। কারণ অন্যান্য প্রজাতিতে তো আর প্রত্যেকটা কোষে 46টা ক্রোমোজোম নাই, তাদের তো আবার ক্রোমোজোমের সংখ্যা আলাদা, তাই না। সে ক্রোমোজোম সংখ্যার একটা চার্ট আছে, 11-12 গিয়ে তোমরা সেটা মুখস্থ করবা, এখন দরকার নাই। এখন এই যার এক সেট জিনোম সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আর যেই কোষে, যদি কোষে 2 সেট জিনোম থাকে বা 2টা জিনোম থাকে, তখন আমরা 2n দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। বলো এটা বুঝছো কিনা, এন আর 2n। তাহলে এই যে মিওসিস কোষ বিভাজনের ফলে আমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাইতো, মানে কি 2n থেকে, আগে ছিল একেবারে প্রথমে ছিল 2n, তাই না, 46টা ক্রোমোজোম মানে 2n। সেখান থেকে যখন আমার মিওসিস কোষ বিভাজন হয় অর্ধেক হয়ে যায়, তার মানে n হয়ে যায়। এই 2n অবস্থা, এটাকে বলা হয় ডিপ্লয়েড স্টেট বা ডিপ্লয়েড অবস্থা। আর যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে, মানে এক সেট ক্রোমোজোম, মানে 23টা ক্রোমোজোম, তখন মানুষের ক্ষেত্রে তখন এটাকে বলা হয় হ্যাপ্লয়েড অবস্থা বা হ্যাপ্লয়েড স্টেট। ভালো করে চিত্রটা একটু লক্ষ্য করো, আর এই ছবিটা অবশ্যই বাসায় আঁকার প্র্যাকটিস করবা, আমাদের সিকিউতে এই ছবিটা মাস্ট আঁকা লাগবে। প্রথমে ছিল আমাদের জনন মাতৃকোষ, দেখো এই যে জনন মাতৃকোষ, এই একটা জনন মাতৃকোষ, ধরি এইটা হলো যেভাবে আঁকছে, তাহলে এইটা হলো পুং জনন মাতৃকোষ আর এইটা হলো স্ত্রী জনন মাতৃকোষ, ঠিক আছে। এটা শুক্রাশয়, এটা ডিম্বাশয়। এই শুক্রাশয়ে মিওসিস কোষ বিভাজন হইয়া শুক্রাণু তৈরি করছে, আবার ডিম্বাশয়ে মিওসিস কোষ বিভাজন হওয়ার মাধ্যমে ডিম্বাণু তৈরি করছে। যখনই মিওসিস কোষ বিভাজন হয়েছে তখন কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তাই না, 2n থেকে n, 2n থেকে n। এরপরে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট, এক কোষী জাইগোট তৈরি করলো, সেখানে কিন্তু n+n মানে 2n বা 46টা ক্রোমোজোমই আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখানে সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে যে ডিপ্লয়েড কাকে বলে, যে এই যে, আর হ্যাপ্লয়েড কাকে বলে, এই সংজ্ঞাগুলো আমাদের দরকার। হ্যাঁ, এরপরে দেখো কি আছে, মিওসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। এই কথাটা কত যে গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এমসিকিউতে ধরা খাও। স্যাররা বলে যে জনন কোষে মিওসিস হয় আর তোমরা সেটারে সত্য দাগাইয়ে দিয়ে আসো, বাট তা তো না। যখন জনন কোষটা সৃষ্টি হবে সেই জনন মাতৃকোষে মিওসিস হবে, ঠিক আছে। এই জনন কোষে কিন্তু মিওসিস হইতেছে না, হইতেছে কোথায়, এই জনন মাতৃকোষে। এছাড়াও এখানে কিছু কথাবার্তা আছে একটু মনে রাখার মতো, যে উদ্ভিদের পরাগধানী, তোমরা যারা স্ত্রী যে স্তবক আছে, পুং স্তবক, স্ত্রী স্তবক, একটা ফুলের আদর্শ গঠন সম্পর্কে কি জানো? বৃতি থাকে, দল থাকে, পুং স্তবক, স্ত্রী স্তবক। পুং স্তবকের পার্ট কি কি?
পরাগদণ্ড, পরাগধানী মনে পড়ে? পরাগধানীর ভিতরে কিন্তু পরাগ রেণু তৈরি হইতো। উদ্ভিদের যে পরাগ রেণু এটাই কিন্তু আমাদের স্পার্মের মতো। আবার মেয়েদের বা মানে মানুষদের মধ্যে নারীদের কি থাকে, যে ডিম্বাশয় থাকে। আর উদ্ভিদের কি থাকে বলতো? উদ্ভিদেরও কিন্তু ওটারে ডিম্বাশয়ই বলে, অন্য কোনো নাম দেয় নাই। সেই ডিম্বাশয়ের ভিতরে মানে ডিম্বক থাকে, ডিম্বকদের ডিম্বাণু তৈরি হয়। যাক, অনেক মানে জিনিসপাতি আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে শিখবা। আপাতত দেখো তো বইয়ে কতটুকু বলা, পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণী যেমন আমরা, আমাদের শুক্রাশয় আর ডিম্বাশয়ের ভিতরে কি হয়, মিওসিস ঘটে। ওই যে বললাম শুক্রাশয় মিওসিস হয়ে শুক্রাণু তৈরি করে, আর ডিম্বাশয় মিওসিস হওয়ার মাধ্যমে ডিম্বাণু তৈরি করে। তা শুধু কিন্তু উন্নত প্রাণীদেহেই না, এর পাশাপাশি যে উদ্ভিদ আছে, উদ্ভিদের কোথায় হয় মিওসিস? পরাগধানীতে হয় যখন পরাগরেণু তৈরি হয়, আর ডিম্বকের মধ্যে হয় যখন ডিম্বাণু তৈরি হয়। ইজিলি কিন্তু মনে রাখা সম্ভব। এছাড়াও কিছু উদ্ভিদ আছে, এগুলো তো ছিল সপুষ্পক উদ্ভিদ, মানে যেগুলোর ফুল হয়। বাট যেগুলো যাদের ফুল হয় না, তাদের তো পরাগধানী, ডিম্বক এগুলো নাই, তাই না? তাদের অন্য পদ্ধতিতে বংশবিস্তার ঘটে। যেমন এই যে শৈবাল, ছত্রাক, মশ জাতীয় উদ্ভিদ, এরা হইলো গিয়ে হ্যাপ্লয়েড উদ্ভিদ। এখন হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে ধরো, আমি আনুমানিক ঠিক আছে ধরলাম যে এদের 23টা ক্রোমোজোম থাকে। 23টা যে থাকে এমন কিন্তু না। আচ্ছা, অন্য একটা সংখ্যায় আমরা ধরি। সাপোজ একটা শৈবাল প্রজাতি দেখলাম, সেই শৈবাল প্রজাতির প্রত্যেকটা উদ্ভিদের কোষে 30টা কইরা ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, 30টা কইরা ক্রোমোজোম থাকবে। এখন এইটা অ্যাকচুয়ালি একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ। ঠিক আছে, ও হ্যাপ্লয়েডটাই হলো ওর মুখ্য। এই কথাগুলো একটু ডিপ লেভেলের, তোমাদের আসলে এগুলো বোঝার দরকার নেই। কিন্তু এইভাবে তুমি চিন্তা করতে পারো যে এই উদ্ভিদগুলোতে আসলে যৌন জনন হয় না। ঠিক আছে, এদের কি হয়, যৌন জনন হয় না, এদের হয় অযৌন জনন। যেহেতু যৌন জনন হয় না, তার মানে এদের কি 30 থেকে 15 হবে? বলো, 30 থেকে কিন্তু 15 হবে না। অ্যাকচুয়ালি এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে এই 30ই হইল গিয়ে এদের এন, 30ই হইল এদের এন। এখন 30-এরও যদি অর্ধেক হয়ে যায় তাহলে তো n/2 হবে, তাই না? সেটা তো হইতে দেওয়া যায় না। তাহলে হয় কি, মূলত ধরো এই একটা আর এই আরেকটা, n30 হ্যাঁ, যখন মিলিত হইলো তখন কিন্তু আমার 60 হয়ে গেল বা 2n হইলো। কিন্তু 2n তো থাকতে পারবে না, কারণ এই উদ্ভিদগুলো n অবস্থাতেই থাকবে। তাহলে এই 2n তৈরি হবে, দেখো প্রথমে কিন্তু n আর n যুক্ত হয়ে 2n তৈরি করবে, কিন্তু তারপরে এই 2n, এই 2n এ অ্যাকচুয়ালি মিওসিস কোষ বিভাজন হবে। এই 2n এ মিওসিস কোষ বিভাজন হওয়ার ফলে এটা আবার n এ রূপান্তরিত হবে। মানে এরকম ভাবে চিন্তা করো যে 30 আর 30 যোগ হইয়া 60 হইলো। 60, কিন্তু 60 তো হইতে পারবে না, কারণ মায়ের কোষে আছে 30টা, বাবার কোষেও 30টা, কিন্তু ওর তো তাহলে 30টাই হইতে হবে, 60টা হইলে তো আর হয় না, তাই না? এই জন্য এইখানে মিওসিস কোষ বিভাজনটা হয়। আমাদের দেহে কি হয়েছিল বলতো? আমাদের দেহে মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়েছিল? আমাদের দেহে কিন্তু এই যে এইখানটাতে, এই যে জনন মাতৃকোষে কিন্তু মিওসিস হয়েছিল। কিন্তু যে সকল উদ্ভিদ, কারণ আমরা কি, আমরা হইলাম গিয়া ডিপ্লয়েড, ঠিক আছে? বাট এই উদ্ভিদ যেগুলো হ্যাপ্লয়েড, এই হ্যাপ্লয়েড উদ্ভিদের মিওসিস কোষ বিভাজনটা কোথায় হইতেছে বলতো? মিওসিসটা কিন্তু হইতেছে জাইগোটে। কিন্তু আমাদের দেহে মানে যারা আমরা ডিপ্লয়েড, তাদের কিন্তু মিওসিস কোষ বিভাজনটা হয়েছে জনন মাতৃকোষে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, আশা করি তোমরা সবাই এখন পারবা। বা আমি যদি আমাদের এক্সাম্পলটাই দিতাম, ধরো আমাদের কি হয়েছিল, 46 থেকে 23 হয়েছিল, 46 থেকে 23 হয়েছিল, তারপর 43, 23, 23 যোগ হয়েছিল, তাই না? ধরো মানুষের, প্রত্যেকটা মানুষের সকল কোষেই 23টা ক্রোমোজোম আছে। মানুষের কি প্রত্যেকটা কোষেই 23টা করে ক্রোমোজোম আছে। পুরো বাবার দেহেও 23টা ক্রোমোজোম, মায়ের দেহেও 23টা ক্রোমোজোম, মানে যে শুক্রাশয় ডিম্বাশয়, এখানেও কিন্তু 23টাই ক্রোমোজোম থাকবে। হুম, যদি আমরা হ্যাপ্লয়েড হইতাম তাইলে আমাদের এরকম থাকতো। তারপর হইল কি, যখন মিলিত হবে 23 যোগ করে 46 হয়ে গেছে, কিন্তু সন্তানের দেহে কি 46টা থাকতে পারবে? পারবে না তো, কারণ বাবা মা প্রত্যেকের 23টা করেই আছে, তাহলে ওখানেও 23টা করেই লাগবে। তো এই 46 হওয়ার পরে এইখানে মিওসিস কোষ বিভাজন হবে, ফলে 23টা ক্রোমোজোম আমরা পাবো। মানে কি, এই নিষিক্ত জাইগোটে মিওসিস কোষ বিভাজন হবে কাদের? যারা হ্যাপ্লয়েড জীব। আচ্ছা, এই জিনিসটা একটু খাতায় তোমরা লিখে ফেলাও, নোট করো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট জিনিস, যে হ্যাপ্লয়েড জীবের, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে এন, হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীবের নিষিক্ত জাইগোটে
নিষিক্ত জাইগোটে কি হয়? মিওসিস। আর পাশাপাশি লেখো যে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে। ঠিক আছে, কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 9, 10, 11, 12 সবসময় কাজে লাগবে। জনন মাতৃকোষে মিওসিস। তাহলে আমি কিন্তু একসাথে বলতে পারি যে মিওসিস কোথায় কোথায় ঘটে, ডিপ্লয়েড জীবের কোথায় হয় আর হ্যাপ্লয়েড জীবের কোথায় হয়। ঠিক আছে। আচ্ছা দেখো, বইয়ে আর তেমন কিছু নাই, তোমরা একটু রিডিং দিলেই বুঝতে পারবা যে মিওসিস 1 এটা কিন্তু অ্যাকচুয়াল মিওসিস, আর মিওসিস 2 কি, এটা হলো গিয়া মাইটোসিসের মতো, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না। যে পরিবর্তন হওয়ার মানে যে হ্রাস হয়, অর্ধেক হয়, এটা কিন্তু ওই প্রথম বিভাজনই বা মিওসিস 1-এই হয়ে যায়। তারপরে আমি যে তোমাদের দেখাইলাম ওই যে ব্যাং জেনোপাস ট্রপিক্যালিস আগে ছিল, সেখান থেকে ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে গেছে। মনে করো 2n2n ছিল, সেখান থেকে 4n হয়ে গেছে সন্তানে। তো নতুন একটা প্রজন্মের সৃষ্টি হয়েছে জেনোপাস লেভিস। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন এই যে ঘটনাটা ঘটছে, এটার কিন্তু কিছু পজিটিভ দিকও আছে। দেখো, তুমি জেনোপাস ট্রপিক্যালিসের সাইজ দেখো আর জেনোপাস লেভিসের সাইজ দেখো, এই ঘটনাটা কিন্তু ব্যাঙের ক্ষেত্রে দেখাইছে, কিন্তু অন্য সকল উদ্ভিদের বা প্রাণীদের ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব। তাহলে এই জিনিসটাকে ব্যবহার করে আমরা কিন্তু মানে বড় সাইজের ফসল তৈরি করতে পারি। ঠিক আছে, নিজেরা তৈরি করবো। আচ্ছা, বড় সাইজের ফসল তৈরি করে আমাদের লাভ কি, কেউ কি বলতে পারো? আমরা কি এখান থেকে আমরা কি লাভ পাবো? আমাদের খাদ্য মানে বাড়বে, খাদ্যের উৎপাদন, তাই না? এখানে কিন্তু এই কথাগুলো জাস্ট বলা আছে, তোমরা রিডিং পড়লে ভালোভাবে বুঝতে পারবা যে এসব জাত খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অধিকতর সহায়ক, কারণ এগুলো সাইজে বড় বা আকারে বড়। ঠিক আছে, এগুলো কিন্তু গবেষণা করে। তাহলে মিওসিসের দেখো তো ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করা ছাড়াও জিনগত বৈচিত্র্য বজায় রাখা মিওসিসের একই রকমের গুরুত্বপূর্ণ একটি অবদান। এই কথাটাই মাথায় রাখা লাগবে। মিওসিস মানেই কি? মিওসিস মানেই হইলো তোমার প্রথমত ও কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে দেয়। অর্ধেক করার মাধ্যমে ও সমতা রক্ষা করে। কিসের সমতা রক্ষা করে? ক্রোমোজোমের সংখ্যা অথবা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করে, কারণ ক্রোমোজোমের ভিতরেই কিন্তু এই জেনেটিক বস্তু বা ডিএনএ থাকে, তাই না? একসাথে ক্রোমোজোম বা জেনেটিক বস্তুর সমতা রক্ষা করে। কিন্তু এটা ছাড়াও ওর অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফাংশন হলো এই জিনগত বৈচিত্র্য বজায় রাখা। আমি যখন মাইটোসিস পড়াইছি তখন কিন্তু খাতায় লিখতে বলছিলাম যে এর ফলে জিনগত কোনো রকমের বৈচিত্র্যের সৃষ্টি হয় না, কিন্তু মিওসিসের কারণে জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। আর এই জিনগত বৈচিত্র্য সৃষ্টি হওয়াটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যদি তুমি সারভাইভ করতে চাও। ঠিক আছে, কারণ যত বেশি বৈচিত্র্য বা ডাইভার্সিটির সৃষ্টি হবে, প্রাণীগুলার অভিযোজন ক্ষমতা বা মানে অভিযোজন ক্ষমতা তত বাড়বে, অর্থাৎ ওগুলা বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে। ঠিক আছে, এই পার্টটা নিজেরা যদি একটু দেখো যে যৌন জননের মাধ্যমে এমন সকল জীবেই কিন্তু মিওসিসের মাধ্যমেই জিনের পুনর্বিন্যাস হয়ে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। তোমরা এই যে এখানে একটা কথা লেখছে যে জিনের পুনর্বিন্যাস, ঠিক আছে, এখানে একটা কথা তোমরা অ্যাড করতে পারো যে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা তোমরা যারা এখন 9-এ পড়ো, তোমাদের 8-এর বইয়ে ছিল। ঠিক আছে, এই যে প্রশ্ন আসতে পারে যে কিভাবে জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়, তো এটার উত্তর এক কথায় উত্তর হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোন ধাপে হয় এটা তোমার জানা লাগবে না, তোমার জাস্ট জানা লাগবে যে ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার জিনিসটা এমন, ধরো এই একটা ক্রোমোজোম, ঠিক আছে, আর এই আরেকটা ক্রোমোজোম। এখন ক্রসিং ওভার যখন হবে, ধরো এই ক্রোমোজোমের এতটুকু পার্ট কাটা গেল, হ্যাঁ, আবার এই ক্রোমোজোমের এতটুকু পার্ট কাটা গেল, তো এই ক্রোমোজোমের এই পার্টটা এখানে আসবে আর এই ক্রোমোজোমের এই পার্টটা এখানে আসবে। তাহলে দেখো তো আমার চিত্রটা কেমন হবে? চিত্রটা দেখো তো এরকম হয় কিনা। বুঝছো? তার মানে আমার একটা জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হইলো। যদি মাইটোসিস হইতো, মাইটোসিসে কিন্তু এরকম হইতো না, মাইটোসিসে একেবারে সমান গুণ সম্পন্ন অপত্যকোষ সৃষ্টি হইতো। বাট মিওসিসেই আমার জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হবে। এই যে আমি ক্রসিং ওভারের একটা ছবি দেখালাম, এটা কি বুঝতে পারছো? তোমাদের বোঝানোর জন্য দিছি, তোমাদের পরীক্ষায় এই ছবি আঁকার দরকার নাই। তো
প্রজাতির কিন্তু টিকে থাকা না থাকা এই কতটুকু বৈচিত্র্য আছে সেটার উপরে নির্ভর করে, ঠিক আছে। যার যত বেশি বৈচিত্র্য সে নতুন পরিবেশের সাথে তত বেশি খাপ খাওয়াইয়া নিতে পারে। আর এই যে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াইয়া নেওয়া, এই বৈশিষ্ট্যটাকে কি বলে বলতো? অভিযোজন ক্ষমতা। তার মানে যার বৈচিত্র্য, যে জীবের জেনেটিক বৈচিত্র্য যত বেশি তার কিন্তু অভিযোজন ক্ষমতাও তত বেশি, ফলে ওই জীবের মানে বিলুপ্ত হওয়ার কিন্তু আশঙ্কা অনেক বেশি কম, ঠিক আছে। এই কথাগুলো এখানে আসলে বারবার বলা আছে, তেমন কিছু না। আর যদি তোমার জিনগত বৈচিত্র্য কম থাকে তাহলে কিন্তু ওই জীবের বিলুপ্ত হওয়ার আশঙ্কা বেশি বা সম্ভাবনা বেশি, ঠিক আছে। এখানে আর তেমন কিছু নাই, শেষ আমাদের মিওসিসে আর তেমন কিছু না। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের কিন্তু এই তৃতীয় অধ্যায় কোষ বিভাজন শেষ হয়ে গেল, ঠিক আছে। তোমাদের এখন কাজ কি? তোমরা অবশ্যই, আমরা বই পড়ছি ঠিক আছে, কিন্তু তুমি যদি জিনিসগুলোকে একটু ভালোভাবে বুঝতে চাও, অবশ্যই ক্লাসটা শেষ হওয়া মাত্রই সবাই ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে মাইটোসিস, মিওসিস, হ্যাঁ, এগুলা লেখা সার্চ করবা। তাহলে দেখবা যে অ্যানিমেশন কিছু ভিডিও আসবে, সেই অ্যানিমেশন ভিডিও 2-3টা দেখবা, তাহলে আর কি তোমার এই পড়াটা একেবারে মাথার ভিতরে ঢুকে যাবে, কখনোই তুমি ভুলবা না। তাহলে আশা করি আজকের ক্লাসে আমি যা যা বুঝাইছি তোমরা সবকিছু বুঝছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।